বাজেটে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রয়ে গেছে বললেন আমির খসরু। জানাবো হাসিনার বর্বরতার বিচার এবং সর্বশেষে জানাবো জুলাই সনদ করব, এটাই আমাদের লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাজেটে আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রয়ে গেছে বললেন আমির খসরু। প্রস্তাবিত 2025-26 অর্থ বছরে বাজেট আকারে কিছুটা ছোট হলেও গুণগত দিক থেকে বিগত আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, আগামী 4 জুন সকাল 11টায় বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট প্রতিক্রিয়া জানানো হবে। আজকের মন্তব্য তার ব্যক্তিগত প্রতিক্রিয়া। তিনি বলেন, এটা যেহেতু অন্তর্বর্তী সরকারের বাজেট, তাই আমার প্রত্যাশা খুব সীমিত, কারণ অন্তর্বর্তী সরকারের একটা সীমাবদ্ধতা আছে, সময়ের ব্যাপার। সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, প্রথমত বাজেটের আকার, যেটা বিগত সরকার বাড়াতে বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে সেটার সঙ্গে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, আপনি যখন রাজস্ব আয়ের পুরোটা পরিচালন ব্যয়ের মধ্যে ব্যয় করে ফেলবেন, তখন তার অর্থ দাঁড়ায় উন্নয়ন বাজেটের পুরোটা দেশের বাইরে থেকে ধার করে চালাচ্ছেন। সরকার যখন দেশের বাইরে থেকে ঋণ নেয়, তখন দেশের উপর ঋণের বোঝা বাড়তে থাকে, মানুষকে সেটা দিতে হয়। এটা সুদ বেড়ে যাওয়ার কারণে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আর দেশের ব্যাংক থেকে সরকার ঋণ নিলে বিনিয়োগ কমে যায়, তখন কর্মসংস্থান কমে যায়। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারে একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল উল্লেখ করে আমির খসরু বলেন, আমি মনে করি সেটা হয়নি। রাজস্ব আয় যেটা হবে তা পুরোটা পরিচালন ব্যয়ের মধ্যে চলে যাবে। ফলে উন্নয়ন বাজেট বাস্তবায়নের জন্য পুরোটা দেশ এবং দেশের বাইরে থেকে ঋণ নিতে হবে। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরো বলেন, আগে যে বাজেট হয়েছে সেখান থেকে এবার টাকার অঙ্কটা ছোট হয়েছে, কিন্তু মৌলিক পরিবর্তন আগের জায়গায় রয়ে গেছে। অনেকটা আগের সরকারের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আসল রাজস্ব আয়কে ভিত্তি করে বাজেট করা উচিত। তাহলে প্রাইভেট সেক্টরের টাকার সরবরাহ থাকতো, বিনিয়োগ থাকতো, সুদের হার কমে আসতো, বিদেশি ঋণ কমে আসতো, কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে আসতে পারিনি। সুতরাং আমি মনে করি মৌলিক জায়গার ভুলটা রয়ে গেছে। সাবেক এই মন্ত্রী বলেন, এখন আমাদের বিদেশি ঋণ 3.8 বিলিয়নের মতো, সেটাকে এবং রাজস্ব আয়কে মাথায় রাখতে হবে। বাজেটের আকার আরো ছোট হওয়া উচিত ছিল। গুণগত দিক থেকে এই বাজেটে তেমন পরিবর্তন হয়নি, শুধুমাত্র সংখ্যা সামান্য ছোট হয়েছে। মৌলিক কাঠামো আগের সরকারের মতো রয়ে গেছে। এটা আগামী দিনের জন্য বা আগামী দিনের সরকারের জন্য সহজ কিছু হবে না। হাসিনার বর্বরতার বিচার, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র জনতাকে হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ বাস্তবায়নে পুলিশ, র্যাব সহ অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হত্যা, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করেছেন। অপরাধ সংগঠন, প্রচারণা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা অপরাধ সংগঠন করেছেন। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছেন, এমন 5 ধরনের অপরাধের অভিযোগে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল দাখিল করা হয় এসব অভিযোগ। আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সংক্রান্ত শুনানি এই প্রথমবারের মতো টেলিভিশন সহ সকল ইলেকট্রনিক মিডিয়া লাইভ সম্প্রচারিত হয়েছে, যা দেশ বিদেশে দূর দূরান্তের মানুষ সরাসরি প্রত্যক্ষ করেছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে হাসিনা এবং তার সহযোগীদের বর্বর হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা শুনেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের উপস্থাপনা থেকে উপস্থিত 5 অভিযোগ। 2024 সালের 14 জুলাই গণভবন আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী লীগ কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধগুলো সংগঠনের প্রচারণা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ। আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার ওই নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে।
শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্রচারণা বা প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 ঢাকা মহানগরীর চাংখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসার এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ বা আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5 আগস্ট 2024 ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের লাশ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ সংঘটিত হয়েছে। এ ধরনের হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র সহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধ বিচারার্থে গৃহীত। আনুষ্ঠানিক উত্থাপনের পর শেখ হাসিনা সহ 3 জনের অপরাধ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এই মামলায় সেন অ্যারেস্ট করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী 16 জুন। প্রশংসনীয় লাইভ সম্প্রচার। বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিচার প্রক্রিয়া সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। দেশ কিংবা বিদেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের বিচার শুরুর প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও বাদ যায়নি। রাজধানীর সুরক্ষিত ট্রাইব্যুনালের অভ্যন্তরে চলমান বিচার প্রক্রিয়া প্রত্যক্ষ করা থেকে এটি দেশের বিচার বিভাগের ইতিহাসে এক মাইলফলক। ট্রাইব্যুনাল তথা অন্তর্বর্তী সরকার এই উদ্যোগকে অত্যন্ত সাহসী বলে বর্ণনা করেছেন বিচার বিভাগ সংশ্লিষ্ট মানুষ। স্বচ্ছতার প্রশ্নেও এই বিচার প্রক্রিয়া রেখেছে এক অনন্য নজির। বিচার মানেই ছিল আইন জানা এক শ্রেণীর অগ্রসর ও শিক্ষিত মানুষের বিষয় আশয়। কিন্তু শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার হওয়া অনগ্রসর জনগোষ্ঠীরও সুযোগ হয়েছে বিচার প্রত্যক্ষ করার। শুধু তাই নয়, লাইভ সম্প্রচারকালে সরকারের প্রশংসনীয় উদ্যোগের তারিফ যেমন করেছেন ফ্যাসিবাদ বিরোধী দেশপ্রেমিক কোটি কোটি মানুষ, তেমনি শেখ হাসিনার বর্বরতা যারা অন্ধ সমর্থক তারাও সুযোগ পেয়েছেন বিচার নিয়ে বিরূপ মন্তব্য করার। দেশ টিভির চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারের সকল প্রশংসার পাশাপাশি কিছু মানুষের কটূক্তিও প্রত্যক্ষ করা যায়, তা বিচারিক নিরপেক্ষতারই নির্দেশক। ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার মিজানুল ইসলাম এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিচার প্রক্রিয়া সরাসরি গণমাধ্যমে সম্প্রচার করা হয়েছে। গতকাল জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে উৎখাত হওয়া সাবেক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে 8,500 পৃষ্ঠার অভিযোগপত্র ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। এতে শেখ হাসিনা ও অপর 2 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। গতকাল দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পুনরায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 3 আসামির মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার রয়েছেন। এর আগে গত 12 মে, জুলাই, আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।